বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল বাংলা সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রী এবং অন্য সমস্ত সাহিত্যপ্রেমী মানুষকে। আজকের এই ক্লাসটা মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী কেন্দ্রিক। প্রসঙ্গত বলে রাখি, আমার এই চ্যানেলে এর আগে অলরেডি পথের পাঁচালীর আরও একটি ভিডিও আপলোড করা রয়েছে। তোমরা যারা ওই ভিডিওটি দেখেছো তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আবার পথের পাঁচালীর আরও একটি উপস্থাপনা কেন। এই প্রশ্নের উত্তরে বলবো, আমি পথের পাঁচালীর পূর্ববর্তী যে উপস্থাপনাটি দিয়েছিলাম সেটি মূলত ছিল পথের পাঁচালী উপন্যাস এবং সত্যজিৎ রায়কৃত পথের পাঁচালী যে সিনেমাটা রয়েছে সেই দুটির মধ্যে একটি তুলনামূলক আলোচনা। কারণ এই বিষয়টি অনেক ইউনিভার্সিটির পাঠ্য বিষয়বস্তু রূপে গৃহীত রয়েছে। তো সেই বিষয়টি দেখে প্রচুর স্টুডেন্টদের খুব ভালো লেগেছে এবং প্রচুর আমি পজিটিভ রেসপন্স পেয়েছি এবং অনেকে আমার থেকে উপন্যাসটা সম্পর্কে আরও ডিটেলস তথ্য জানতেও চেয়েছো। তো আজকের এই উপস্থাপনাটা মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটা সংক্রান্ত আরও ডিটেলস তথ্য তোমাদেরকে সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে করা। তো যারা পথের পাঁচালীটা পাঠ্য হিসেবে পড়ছো বা পথের পাঁচালী সংক্রান্ত আরও ডিটেলস কিছু তথ্য জানতে চাইছো বা পরীক্ষার সময় পথের পাঁচালী নিয়ে লিখবে বলে আরও গভীর তথ্য অধ্যয়ন করতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি সৃষ্টি। উপন্যাসটি তিনি মূলত রচনা করেছিলেন ভাগলপুর জেলায় বসবাসকালীন সময়। লেখক ওই সময় ওই জেলায় একটি চাকুরিতে কর্মরত ছিলেন। ওইখান থেকে উপন্যাসটি রচনার পর তিনি উপন্যাসটি ছাপাবার জন্য প্রেরণ করেন কলকাতায়। পথের পাঁচালী উপন্যাসটি সর্বপ্রথম উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কর্তৃক বিচিত্রা পত্রিকায় পার্টে পার্টে অর্থাৎ খণ্ড খণ্ডভাবে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাস মহাশয় কর্তৃক রঞ্জন প্রকাশনালয় থেকে। এই পথের পাঁচালী উপন্যাসটি সর্বমোট 35টি পরিচ্ছেদে বিভক্ত। এই 35টি পরিচ্ছেদকে আবার স্বয়ং ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 3টি পর্বে বিন্যস্ত করেছেন। সেই পর্বগুলির আবার তিনি নামও প্রদান করেছেন। উপন্যাসটির 1 থেকে 6 নম্বর পরিচ্ছেদের নাম হলো বল্লালী বালাই এবং 7ম থেকে 29 নম্বর পরিচ্ছেদের যে নাম সেটা হলো আম আটির ভেপু এবং 30 থেকে 35 নম্বর পরিচ্ছেদের নাম হচ্ছে অক্রূর সংবাদ। তো পর্বগুলি সংক্রান্ত কথা বলতে গিয়েই আমি পথের পাঁচালীর মূল যে কাহিনী সেখানে এবার প্রবেশ করছি। তো পথের পাঁচালীর মূল কাহিনী যে পরিবারটিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সেই পরিবারটি হলো সর্বজয়া এবং হরিহরের দরিদ্র সংসার। নিশ্চিন্দিপুর নামক একটি গ্রামকে কেন্দ্র করে হরিহর নামক এক দরিদ্র ব্রাহ্মণের পারিবারিক চিত্রের বর্ণনা আলোচ্য উপন্যাসে প্রাধান্য পেয়েছে। সেখানে হরিহরের স্ত্রীর নাম সর্বজয়া। এই সর্বজয়া এবং হরিহরের সংসারকে এখানে দেখানো হয়েছে, যাদের একমাত্র কন্যা সন্তান হচ্ছে দুর্গা। এই দুর্গা, হরিহর এবং সর্বজয়ার সংসারের মাঝখানে একটি আপদবালাই রূপে একটি চরিত্রকে উপস্থাপন করা হয়েছে, যিনি হলেন ইন্দিরা ঠাকুরুন। এই ইন্দিরা ঠাকুরুনের বয়স প্রায় 70 বছর। তিনি একজন তেকেলে বুড়ি। তার কোনো আত্মীয় স্বজন বিশেষ আর জীবিত নেই। হরিহর তার দূর সম্পর্কের আত্মীয়, তাই তিনি হরিহরের গৃহেতেই ঠাঁই নিতে চান। কিন্তু দুঃখ দারিদ্রের সংসারে, যেখানে অভাবের তাড়নায় নিজেদের পেট চালানোই ভার, সেখানে এই একটি অতিরিক্ত মানুষকে খাদ্য দিয়ে প্রতিপালন করাটা সর্বজয়ার কাছে একটি বোঝা স্বরূপ। তাই তিনি সর্বদাই এই ইন্দিরা ঠাকুরের সঙ্গে দুর্ব্যবহার করেন। সেই চিত্রই উপন্যাসের এই প্রথম পর্যায়গুলিতে রয়েছে। তাই এই প্রথম পরিচ্ছেদের নাম হয়তো বল্লালী বালাই। এবং এখানে আমরা দেখি যে ইন্দিরা ঠাকুরুন বারবারই ঘুরে ফিরে সর্বজয়া এবং হরিহরের সংসারে ঘুরে ফিরে আসেন। সেখানে এসে তিনি নিজের ঠাঁই খোঁজেন, সেখানে তাদের সংসারে তিনি মিলেমিশে থাকতে চান। দুর্গাকে তিনি প্রচণ্ড স্নেহ করেন, ভালোবাসেন। তাকে তিনি রূপকথার গল্প শোনান, তার সঙ্গে বসে গল্প করেন, একটি স্নেহের পিসি এবং ভাইজির সম্পর্ক তার সঙ্গে গড়ে তোলেন। ছোট্ট শিশু দুর্গা, যার মুখে সবেমাত্র আধো আধো বুলি ফুটেছে, সে আদর করে ইন্দিরা ঠাকুরুনকে পিতি পিতি বলে ডাকে। তো এই সম্পর্কের মাঝখানে সর্বজয়ার যে একটি ব্যক্তিত্ব সেটা ধরা পড়ে। সে দু চোখে ইন্দিরা ঠাকুরুনকে দেখতে পারে না, সবসময় তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়। মাঝে মধ্যে ইন্দিরা ঠাকুরুন এদের গৃহ ত্যাগ করে গ্রামের অন্যত্র গমন করেন এবং অন্যান্য ব্যক্তিদের বাড়িতেও চেয়ে চিনতে খাদ্য সংগ্রহ করতে চেষ্টা করেন, শীতের সময় চাদর সংগ্রহের চেষ্টা করেন বা অন্যান্য আরও বিভিন্ন তার প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহের চেষ্টা করেন। তাতেও সর্বজয়ার গা জ্বলে যায় এবং তিনি ইন্দিরা ঠাকুরুনের সঙ্গে যথেষ্ট দুর্ব্যবহার করেন। এই সবটাই কিন্তু সে করে অভাবের তাড়নায়।
তো সে যাই হোক না কেন, অবশেষে আমরা দেখি যে একদিন দুপুর রোদে ইন্দিরা ঠাকুরুনকে খুব বাজে ব্যবহার করে বা দুর্ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর পথে যেতে যেতেই তার শরীরটা অত্যন্ত খারাপ লাগে এবং সে একটি প্রতিবেশীর বাড়ির উঠোনের সামনে বসে খুব অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে। যদিও শেষ মুহূর্তে পাড়া প্রতিবেশী সহযোগে বেশ কিছু ব্যক্তি চেষ্টা করে তার মুখে গঙ্গাজল দিয়ে হরিনাম শুনিয়ে তার এই মৃত্যু পথযাত্রী যে সময়টা সেটাকে একটু সুগম করে তুলতে, তবুও শেষ পর্যন্ত ইন্দিরা ঠাকুরুনের এই অসহায় অবস্থায়, আত্মীয় পরিজনহীন অবস্থায় মৃত্যুটা আমাদের চোখের সামনে অসহায় মৃত্যু চেতনাটাকে পরিস্ফুট করে দেয়, জীবনের অসহায়তাকে কোথাও একটা প্রকট করে তোলে। তো ইন্দিরা ঠাকুরুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে কোথাও একটা গ্রামের যে আদিকালের একটা পরিসর বা আদিমকালের একটা বাতাবরণ সেটা শেষ হয়ে যায় এবং নতুন একটা যুগের সূচনা হয়। পরবর্তী যে পরিচ্ছেদগুলি, সেই পরিচ্ছেদগুলিকে একত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন আম আটির ভেপু। এই যে পরিচ্ছেদগুলি রয়েছে, এই পরিচ্ছেদগুলিতে মূলত প্রাধান্য পেয়েছে সর্বজয়া, হরিহর, এদের যে সন্তানেরা রয়েছে, অর্থাৎ দুর্গার পরে এদের ঘর আলো করে এসেছে আরও একটি সন্তান, যে আলোচ্য উপন্যাসের প্রধান চরিত্র অপু। সেই অপুর জন্ম হয়েছে এবং যে কোনো মধ্যবিত্ত পরিবারে একটি পুত্র সন্তানের আগমন যেভাবে পরিবারটিকে সুখে আনন্দে ভরিয়ে দেয়, অপুও সেইভাবে তার পিতামাতার গৃহকে আলোকিত করেছে। এবং আমরা জানি যে আগেকার দিনে বা এখনকার দিনেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে পুত্র সন্তানের আগমনকে একটি সংসারের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গিতে একটি কন্যার থেকে একটি পুত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা সর্বজয়ার দৃষ্টিতে সেটা দেখি যে দুর্গার তার জীবনে আগমন তার কাছে যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অপুর তার জীবনে আগমন। অপুকে সে বেশি ভালোবাসে, অপুকে খাওয়াতে, পড়াতে, স্নান করাতে, তার আধো আধো বাক্য শুনতে সর্বজয়া বেশি পছন্দ করে। সর্বজয়ার যে মাতৃত্বের বিকাশ বা মাতৃত্বের প্রকাশ, সেটা অপুকে কেন্দ্র করে যতটা আমরা বিকশিত হতে দেখি, কোথাও একটা দুর্গাকে কেন্দ্র করে ততটা হয়তো বিকশিত হতে আমরা দেখি না। দুর্গার প্রতি তার যে মনোভাব, তার যে ব্যবহার, সেখানে মাতৃহৃদয়ের ভালোবাসা হয়তো রয়েছে, কিন্তু সেখানে মাতৃহৃদয়ের যে খুব আবেগতাড়িত দরদর বিগলিত ভাব সেটা খুব একটা বেশি নেই, যতটা রয়েছে অপুর প্রতি। সেটা হয়তো অপু পুত্র সন্তান বলে। তো যাই হোক, সেই অপু মায়ের এবং পিতার যে স্নেহ ভালোবাসা সেটার আবরণে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং অপু সত্যি সত্যি খুব সুমিষ্ট একটি বালক চরিত্র। তো এই অপু চরিত্রটা আলোচ্য উপন্যাসের প্রধান চরিত্র। এবং আম আটির ভেপু, এই যে পরিচ্ছেদগুলি রয়েছে, এই পরিচ্ছেদগুলিতে অপু এবং দুর্গা, এই দুটি গ্রাম্য বালক বালিকার অপূর্ব সুন্দর সারল্যমণ্ডিত খেলাধুলা, তাদের যে বেড়ে ওঠা, তার অপূর্ব চিত্র দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলে রাখি, পথের পাঁচালী উপন্যাসটা পড়তে গিয়ে বারবারই আমার মনে হয় যে বর্তমান যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যারা প্রচুর কিছু পেয়ে অভ্যস্ত, মেটেরিয়ালিস্টিক গুডসের মধ্যে মানুষ হয়ে অভ্যস্ত, তাদের কাছে অবাক লাগে যে দুটি ছোট্ট ছোট্ট শিশু তারা কত অল্পেতেই খুশি হতে পারে। গ্রাম্য পরিসরে গাছের মধ্যে পেকে থাকা নোনা, সেই ফলটি দেখে কত আহ্লাদিত হতে পারে অপু এবং দুর্গা। তোমরা অনেকে হয়তো এই নোনা ফলটির সঙ্গে আদৌ পরিচিত নও। আতা ফল যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই আতা ফলের মতোই দেখতে এক ধরনের ফল গ্রামে পাওয়া যায়, যেটি অত মিষ্টি হয় না, একটু নোনতা তার স্বাদ, তাকে বলা হয় নোনা। তো এই ধরনের ফল যেগুলো গ্রামে অতি সুলভে এবং সহজে পাওয়া যায়, সেই জিনিসপত্রগুলো অপু এবং দুর্গার কাছে দুর্লভ বলে প্রতিভাত হয়। কারুর গাছের ঝুনো নারকেল, কারুর গাছের খুব টক আমের কুশি, কোথাও হয়তো পেকে থাকা একটু পেয়ারা, কোথাও হয়তো ফুটে থাকা একটুখানি ফলসা বা ডুমুর ফল, এগুলোই এদের কাছে খুব মূল্যবান সামগ্রী বলে গণ্য হয়। নিজেদের গৃহ যেহেতু খুব দারিদ্র পীড়িত, তাই আমরা দেখি অপু এবং দুর্গা খুব ছোট ছোট সামগ্রীতে অত্যন্ত তৃপ্ত এবং খুশি। উপন্যাসে কিছু কিছু বর্ণনা আছে যা খুবই মর্মস্পর্শী। আমরা উপন্যাসে দেখি যখন শ্রীনিবাস ময়রা পাড়ায় কিছু মিষ্ট দ্রব্য বিক্রয় করতে এসছে, তখন পাড়ার যে অর্থবান শিশুরা তারা সেই মিষ্ট দ্রব্য ক্রয় করে কিনে খাওয়ার ক্ষমতা রাখলেও অপু এবং দুর্গার ক্ষমতা নেই সেগুলো ক্রয় করে খাওয়ার। তাই তারা অবাক হয়ে তাকিয়ে দেখে যে সব বাচ্চারা মিষ্টি কিনে খাচ্ছে কিন্তু তারা খেতে পারছে না। এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এছাড়া আমরা দেখি যে গ্রামের যারা অবস্থাপন্ন গৃহস্থ রয়েছে তারা কিভাবে এই শিশুগুলিকে নিচু চোখে দেখে। কোথাও কোথাও তাদের শিশুদের দিকে এরা নজর দেবে এরকম একটা নিজ মনোভাব তারা পোষণ করে। তাই নিজেদের শিশুদেরকে তারা বারণ করে অপু দুর্গার সামনে না খেতে। তো এইরকম নানান ধরনের চিত্রে আলোচ্য উপন্যাসটা পূর্ণ। অপু এবং দুর্গাকে তারা অনেক সময় চোর বলেও প্রতিভাত করতে চায়। তার কারণ হচ্ছে কারুর গাছের কোনো ফল পড়ে থাকলে তারা কুড়িয়ে নিয়ে সেটা চলে যেতে পারে।
গ্রামের প্রেক্ষাপটে যদিও এই বিষয়গুলো খুবই স্বাভাবিক। আগেকার দিনে গ্রামের বাচ্চারা ঘুরতে ফিরতে কারুর বাগান থেকে কোনো ফলমূল তুলে খেত, তার জন্য আলাদা করে পারমিশন নেওয়া বা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়তো না। যদিও এখনকার আধুনিক যুগের প্রেক্ষাপটে পরদ্রব্য না জানিয়ে বা না জিজ্ঞেস করে আমরা কেউ হয়তো হাত দিই না, কিন্তু আগেকার দিনের প্রেক্ষাপটে এগুলো খুব স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু সেই স্বাভাবিকত্বকেও কেউ কেউ অস্বাভাবিকতার চোখ দিয়ে দেখেছে। তার কারণ কোথাও একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা অঙ্কন করতে চেয়েছেন যে অর্থবান না হওয়াটা কোথাও একটা বিধাতার অভিশাপ, এবং যারা অর্থবান ব্যক্তি তারা অপেক্ষাকৃত যারা দরিদ্র ব্যক্তি তাদেরকে কিভাবে ছোট চোখে দেখে বা ছোট নজরে দেখে সেটাকে এখানে প্রতিপন্ন করা হয়েছে একটু অন্য অ্যাঙ্গেলে বা অন্য দৃষ্টিভঙ্গিতে। এছাড়া আমরা আলোচ্য উপন্যাসে দেখি অপু চরিত্রটার মধ্যে বহু ভালো ভালো গুণাবলীর বিকাশ হতে। যেমন সে বই পড়তে খুব পছন্দ করে, তার পিতার ভাণ্ডারে যে কটি অল্প স্বল্প বই রয়েছে তাই সে পড়তে পছন্দ করে। সেখানে রয়েছে কিছু ব্যাকরণের বই, একটি ছেঁড়াখোড়া বীরাঙ্গনা কাব্য, এছাড়া রয়েছে কিছু পুরনো দিনের অঙ্কের বই, কিছু শাস্ত্রের বই, সেগুলোই সে মন প্রাণ দিয়ে পড়ে। নিজের মায়ের মুখে শোনা মহাভারতের কাহিনী তাকে অনুপ্রাণিত করে। মহাভারতের বীর চরিত্রগুলি এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী তাকে নিজের দিকে আকৃষ্ট করে। বিশেষ করে ওই 18 দিন ব্যাপী যুদ্ধের কাহিনী তার মনকে আলোড়িত আন্দোলিত করে। আর সবথেকে বড় কথা, শিশু অপুর মনের পেলবতা তথা কোমলতা আমরা বুঝতে পারি যখন দেখি যে মহাভারতের এত বড় বড় বীর চরিত্র থাকতে তাকে সবথেকে বেশি আকৃষ্ট করে কর্ণ চরিত্রটি। কারণ এই কর্ণ চরিত্র একটি ভাগ্য বিড়ম্বিত চরিত্র। রথের চাকা মাটিতে বসে গেছে, প্রাণপণে সেই চাকা টেনে তোলার চেষ্টা করছে কর্ণ। কর্ণ চরিত্রের প্রতি অতিরিক্ত আকর্ষণ অপু চরিত্রের পেলবতা কোমলতাকে প্রকাশ করে। তো যাই হোক না কেন, অপু চরিত্র ছাড়াও এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র দুর্গা এবং তার মৃত্যু উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তো এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে দুর্গা চরিত্রের মৃত্যু কিভাবে ঘটল। আমি এর পূর্বেই বলেছি সর্বজয় এবং হরিহরের সংসার অত্যন্ত দরিদ্র একটি পরিবারের বর্ণনা দেয়। তো এই দারিদ্রতাই প্রকৃতপক্ষে দুর্গার মৃত্যুর কারণ। সংসার চালাবার প্রয়োজনীয় অর্থ উপার্জন করার জন্য হরিহর বিদেশে গমন করলে সর্বজয়ের পক্ষে একা সংসার চালানো একরকম দুর্বিষহ হয়ে ওঠে। ঘটি বাটি বিক্রি করে কোনোরকমভাবে দুটি শিশু সন্তানকে নিয়ে সে সংসার চালাবার চেষ্টা করলেও একসময় দেখা যায় যে তার কাছে না সন্তানদের খাওয়াবার পয়সা আছে, না আছে ঘরের চাল ছাইবার পয়সা। এই রকম অবস্থায় একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে রীতিমতো ঘরের মধ্যে বর্ষার জল প্রবেশ করছে। এরকম অবস্থায় দুর্গার প্রচণ্ড জ্বর আসে। সর্বজয়ের কাছে সামান্য পয়সাটুকু থাকে না যে সে দুর্গাকে চিকিৎসা করবে বা ডাক্তার দেখাবে বা ওষুধপত্রের জোগাড় করবে। তো স্বাভাবিকভাবেই দুর্গার একরকম বিনা চিকিৎসায়, বিনা খাদ্যে এবং কোনো রকম পরিষেবা ছাড়াই মৃত্যু ঘটে। পরবর্তীকালে যখন হরিহর ফিরে আসে সে দেখতে পায় যে অসহায় অবস্থায় দুর্গার মৃত্যু ঘটেছে। দুর্গার মৃত্যুর পর হরিহরের পক্ষে বা সর্বজয়ের পক্ষে এই নিশ্চিন্দিপুরে বসবাস করা একরকম অসম্ভব হয়ে ওঠে। এটা অনেক সময় হয় যে কোনো একটি স্থানে, একটি মানুষের স্মৃতি বিজড়িত স্থানে আমরা বেশি দিন আর থাকতে পারি না সেই মানুষটির মৃত্যুর পর। তাই সর্বজয়া নিশ্চিন্দিপুর ত্যাগ করে অন্যত্র গমন করতে চায়। সর্বজয়ার মনে অন্য একটি ভাবনাও এই প্রসঙ্গে কাজ করে যে দেশের বাইরে গেলে হয়তো তার স্বামীর পাণ্ডিত্য, তার যে গুণাবলী সেটি একটু হলেও গুরুত্ব পাবে এবং তাদের যে অর্থনৈতিক দিক সেটা একটু হলেও ভালো হবে। কিন্তু প্রকৃতপক্ষে তার এই ইচ্ছা পরবর্তীকালে বাস্তবায়িত হয়েছিল কিনা সেটা দেখার জন্য আমাদের উপন্যাসটা শেষ পর্যন্ত পড়তে হবে বা জানতে হবে। তো এই পর্যন্ত এসে আম আটির ভেপু এই অংশটা শেষ হয়ে গেছে। এরপর শুরু হয়েছে উপন্যাসের পরবর্তী অংশ, অক্রূর সংবাদ। এই অক্রূর সংবাদ এই জায়গাটা মূলত বিচ্ছেদ বা বিরহকে চেনায় বা বোঝায়। তার কারণ অক্রূর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যেতে এসেছিলেন। তো শ্রীকৃষ্ণের এই যে বৃন্দাবন থেকে মথুরায় গমন, এই বিরহটাকে বোঝাচ্ছে অক্রূর সংবাদ এই শব্দটা। তো অপু নিশ্চিন্দিপুর ছেড়ে গমন করছে অন্যত্র, তাই অক্রূর সংবাদ এই নামটা কোথাও একটা মাইথোলজিক্যাল একটা যে ভাব বা বোধ সেটাকে বহন করছে। তো যাই হোক না কেন, অক্রূর সংবাদে আমরা দেখি যে অপু, সর্বজয়া এবং হরিহর তিনজন নিশ্চিন্দিপুর ছেড়ে অন্যত্র গমন করছে। তো সর্বজয়া এবং হরিহর ভেবেছিল যে বেনারস, কাশী এইরকম জায়গায় পণ্ডিতদের কদর রয়েছে এবং সেখানে গেলে হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা একটু ফিরবে। যদিও তাদের সেই চেষ্টা পরবর্তীকালে বিফলে গেছে। একটি ভাড়া বাড়ির স্যাঁতস্যাঁতে কোণে স্থান হয়েছে সর্বজয়ার, এবং হরিহর অত্যন্ত চেষ্টা করেও সামান্য সংসার চালাবার মতো অর্থ জোগাড় ছাড়া বেশি কিছু করতে পারেনি। এবং এইরকম জীবনযুদ্ধে লড়াই করতে করতে একসময় হরিহরের মৃত্যু ঘটেছে এবং আমরা অবাক হয়ে দেখি সেই রকম পরিস্থিতিতে একটি নাবালক শিশু সন্তান অপুকে নিয়ে সর্বজয়া পড়েছে অথই জলে। এবং সেই রকম পরিস্থিতিতে যে সর্বজয়া একসময় ছিল একটি ব্রাহ্মণ ঘরের গৃহবধূ, একটি গ্রাম্য গৃহবধূ, সেখান থেকে তার পরিণতি হয়েছে পরের বাড়ির রাঁধুনি পরিচারিকাতে। তো
একটি গৃহবধূ থেকে পরিচারিকা, এই পরিণতি সর্বজয়ার যে চরিত্র সেটাকে কিন্তু অনেকটাই অবনমিত করেছে। তো এই পজিশনে বা এই পরিস্থিতিতে পৌঁছে কোথাও একটা সর্বজয়ার মনে পড়েছে ইন্দিরা ঠাকুরুনের কথা, যে ইন্দিরা ঠাকুরুন একদিন অসহায় অবস্থায় তার সংসারে ঠাঁই নিতে এসেছিলেন এবং যুবতী সর্বজয়া কোথাও একটা তার সঙ্গে খারাপ ব্যবহার করত, দুর্ব্যবহার করত। নিজে যখন অপরের বাড়িতে ঠাঁই নিতে গেছে সর্বজয়া, তখন ইন্দিরা ঠাকুরুনের কথা ভেবে তার চোখ জলে ভরে এসছে। তো এটাই কোথাও একটা জীবনের শিক্ষা, যে আমরা অনেক সময় এক একটা পরিস্থিতিতে থেকে এক এক রকম আচরণ বা বিহেভিয়ার করে ফেলি, পরবর্তীকালে নিজে যখন আমরা ভিন্ন পরিস্থিতিতে থাকি তখন হয়তো অপর মানুষের দুঃখ বা অপর মানুষের বেদনা আমাদেরকে নাড়া দিয়ে যায়, আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি। এখানে সর্বজয়াও প্রথম যৌবনে ইন্দিরা ঠাকুরুনের সঙ্গে যে ব্যবহারটা করেছিল বল্লালি বালাই এই অধ্যায়ে, পরবর্তীকালে আমরা এসে দেখি সে সেটা রিয়েলাইজ করেছে যে তার সেই আচরণ বা ব্যবহার কোথাও একটা গিয়ে ভুল ছিল। তো যাই হোক, আস্তে আস্তে আমরা পথের পাঁচালীর একদম শেষ যে জায়গা সেখানে এসে পৌঁছে গেছি এবং এখানে আমরা দেখব যে অনেক কষ্ট করে নিজের ছেলেকে মানুষ করতে চেয়েছে সর্বজয়া এবং অপুর ধীরে ধীরে বিবর্তন ঘটেছে, সে একদম বালক থেকে কিশোরে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে যৌবনের দিকে সে এগিয়ে যাচ্ছে এবং নিজের দেশের প্রতি তার যে টান, সেই টান কিন্তু কখনোই অবলুপ্ত হয়নি। এবং 3 বছর পর উপন্যাস যখন শেষ হচ্ছে, নিশ্চিন্দিপুর ছেড়ে তারা চলে এসছে, প্রায় 3 বছর কেটে গেছে, আবার তাদের মনে হয়েছে যে নিজেদের দেশেই ফিরে যাই, কেননা নিজের দেশের মাটি, নিজের যে বাড়িঘর ভিটে সেটা তাদেরকে আকর্ষণ করেছে। বিদেশে এসে তারা চেষ্টা করেছে অনেকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার, কিন্তু কোথাওই সেই প্রতিষ্ঠা তারা পায়নি। তাই সর্বজয়ারও মনে হয়েছে, অপুরও মনে হয়েছে যে তারা জীবনের যে গতিপথ, সেই গতিপথে হারিয়েছে অনেক কিছু, দিদিকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। এবার তারা কোথাও একটা নিজেদের দেশের ভিটেমাটি আবার ফিরে পেতে চেয়েছে। যদি জীবনটাকে আবার নতুনভাবে শুরু করা যায়, সেটা নিজের দেশের মাটি থেকে শুরু করাটাই ভালো। অপুর মনে পড়েছে সেই পুরনো গাছতলা, সেই পুরনো পুকুরঘাট, সেই পুরনো গ্রামের রাস্তাঘাট, এবং তার মন প্রাণ হু হু করে ছুটে গেছে সেই নিশ্চিন্দিপুরের দিকে। এবং কোথাও একটা আমরা বলি না যে পৃথিবীটা গোল, সব কিছু একটা সার্কেলে শুরু হয়ে একটা সার্কেলে এসেই শেষ হয়। তাই যে নিশ্চিন্দিপুর থেকে অপুর জীবনযাত্রা শুরু হয়েছিল, কোথাও যেন উপন্যাসের শেষে এসে ঔপন্যাসিক বার্তা দিয়েছেন সেই নিশ্চিন্দিপুরেই সে আবার ফিরে যাবে, এই বার্তাতেই পথের পাঁচালী উপন্যাস শেষ হয়েছে। তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা বাংলা সাহিত্য সংক্রান্ত এরকম আরও অনেক অনেক আলোচনা শোনার জন্য, এবং অবশ্যই যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।